সুপ্রিয় দর্শক, 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পেশ করা হয়েছে। অর্থমন্ত্রী 7,97,000 কোটি টাকার একটি বাজেট তিনি পেশ করেছেন। এই বাজেট নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন কাজী জিয়াউদ্দিন বাসেদ। বাসেদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই বাজেটের সামগ্রিক দিকটা আপনি আসলে কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে যেভাবে আমাদের দেশের রেমিটেন্স কমে যাচ্ছে, যেভাবে আমাদের এক্সপোর্ট কমে যাচ্ছে, যেভাবে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। আপনি দেখেন কোনো ব্যাংকে যদি কোনো গার্মেন্টস ব্যবসায়ী বলেন, আমাদের যে সবচেয়ে এভারগ্রিন যাকে ধরা হতো গার্মেন্টস সেক্টরকে, সেই গার্মেন্টস সেক্টর এখন খুব নাজেহাল অবস্থা। এই অবস্থার মধ্য দিয়ে এই বাজেট কতটুকু লক্ষ্যমাত্রা অর্জন করবে, আমি একজন নাগরিক হিসাবে খুবই সন্দিহান। এই বাজেটে দেখলাম যে আমরা কালো টাকা সাদা করার একটা ভালো একটা অপশন রেখে দিয়েছেন, কিন্তু মধ্যবিত্তদের জন্য এই বাজেটটা আসলে কতটুকু ইফেক্ট নিয়ে আসবে? টোটালি হচ্ছে এই বাজেটটা হচ্ছে ধনীদের বাজেট। ধনীরা আরো ধনী হবে, গরিবরা আরো গরিব হবে, আর মাঝখান তো মধ্যবিত্ত যারা বলতে পারবে না কাউকে, তারা তো নীরবে নিবৃতে কেঁদে কেঁদে তাদের দিন পার করবে। বুঝলাম না, আমার বোধগম্য নয় যে এই বাজেটে কিভাবে মুদ্রাস্ফীতি 9.5 অর্থাৎ 9 অ্যাভব থেকে কমিয়ে 6.5-এ আনা যায়। মুদ্রাস্ফীতির কারণে মিডল ক্লাস ফ্যামিলির জন্য যে ক্রয় ক্ষমতা, তাদের এই পারচেজিং পাওয়ারটা কিন্তু কমে যায়। পারচেজিং পাওয়ারের সাথে যে আমাদের দ্রব্যর যোগান বা আদার্সের যে বৈষম্য, এই বৈষম্য কিন্তু বাজেটে আমরা দেখতে পাচ্ছি সর্বত্রই। তাদের যে মিনিমাম ইনকাম, এই মিনিমাম ইনকাম দিয়ে তাদের কিন্তু এডুকেট কোনো চ্যালেঞ্জ, ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারছে না। দ্যাটস ওয়াই অবশ্যই মিডল ক্লাস ফ্যামিলি খুবই সাফারার, এবং ধনীরা ধনী হচ্ছে, মিডল ক্লাস ফ্যামিলিরা নীরবে নিবৃতে নির্যাতিত হচ্ছে মানসিকভাবে। বর্তমান সময়ে অর্থনৈতিক ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে যে কালো টাকাই তো বেশি, এবং কালো টাকা যারাই মানে অবৈধ পথে ইনকাম করে তারাই খুব ভালো আছে। যারা বৈধ পথে ইনকাম করে আপনি কিন্তু দেখবেন তারা ভালো নেই। কালো টাকা সাদা করার জন্য বাজেটের যেই একটা অনুপ্রেরণা, এটা কি কখনো হতে পারে কোনো বাজেটে? আমাদের এখন বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে ধনীরা কি করছে, কোত্থেকে ইনকাম করছে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলোকে ইউটিলাইজ করে কালো টাকাকে সাদা করে নিয়ে যাচ্ছে। সামগ্রিকভাবে এই বাজেটটা আসলে কাদেরকে খুশি করতে পারলো? সামগ্রিকভাবে এই বাজেটটা আমরা যদি দেখি তাহলে তো ধনীদেরকেই খুশি করলো, যারা বর্তমানে পুঁজিবাদী, একটা গণতান্ত্রিক দেশে একটা পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামো বিদ্যমান। যারা ধনী তারা ধনীই হচ্ছে, আর যারা গরিব তারা গরিবই হচ্ছে। উন্নয়ন খাতেও কিন্তু আমরা যেটা করছি সেটা থেকে কিন্তু আমাদের লোন নিয়ে করতে হচ্ছে। আমরা আইএমএফ এর সকল শর্ত কিন্তু এই বাজেটে দেখা যাচ্ছে। দ্যাট মিনস আইএমএফ এর শর্তগুলোকে নিয়েই কিন্তু আমাদের মেনে নিয়ে কিন্তু আমাদের দেশ চালাতে হবে। তাহলে আপনি চিন্তা করেন আমরা কতটা ঋণগ্রস্ত হয়ে যাব। আমরা যদি ঋণগ্রস্ত হয়ে যাই তাহলে অর্থনৈতিক কাঠামো তো এমনিতেই ধ্বংসের পথে আছে, আর একটু বাকি আছে, সেটা হয়তো এই বাজেটের যে লক্ষ্যমাত্রা। আমি একজন নাগরিক হিসেবে আমি বলবো যে আসলে আমাদের এই বাজেট কোনোভাবে আমাদের সাধারণ মানুষের জন্য নয়, এই বাজেট ধনীদের জন্য। পাশাপাশি যদি ছাত্রদের জন্য এই বাজেটটা আসলে কতটুকু ইফেক্টিভ? শিক্ষা খাতে যদি ছাত্রদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তাদেরকে শিক্ষার আগ্রহ 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 না জন্মাতে পারে, তাহলে কিন্তু আসলে আমাদের এই বাজেট কত কি করেছি, কতটা ওই শিক্ষা খাতে কত দিয়েছি, ছাত্রদের জন্য কতটা ইফেক্টিভ হবে, সেটা কিন্তু আসলে মামুলি ব্যাপার। কারণ এই জায়গাটার মধ্যে আপনি চিন্তা করবেন যে একজন ছাত্র কোন একটা ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে। আপনি দেখেন আজকে আমাদের দেশে ইংলিশ মিডিয়াম স্কুল বলেন, বাংলা মিডিয়াম স্কুল বলেন, হাই মানে পেমেন্ট দিয়ে কিন্তু তারা পড়তে হয়। শিক্ষা খাতে তো হওয়ার কথা না। উন্নত দেশগুলো দেখেন, অনেক উন্নয়নশীল দেশেও দেখেন যে শিক্ষা খাতে শিক্ষা ব্যয় ফ্রি। আমাদের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এখন আর ছাত্ররা আগের মতো যেরকম অ্যাম্বিশন নিয়ে পড়াশোনা করতে, সেই জিনিসটা এখন আর অনেকের মধ্যে কাজ করছে না। কারণ একটা সার্টেন কোনো প্রফেশন এই দেশে নাই যে না আমি স্টাডি করে আমি এই জায়গায় যেতে পারবো, আমি স্টাডি করে এই জায়গায় যেতে পারবো। কারণ এখানে এমন একটা করাপ্টেড হয়ে গেছে প্রতিটি ডিপার্টমেন্ট, সেই কারণে আমরা এখন বর্তমান সময়ে আসলে ছাত্রদেরকে কিছু দিতে পারছি বলে আমার মনে হয় না। আমরা জানি যে আপনি ছাত্র সংগঠনের সাথে জড়িত আছেন, একজন ছাত্র সংগঠক হিসাবে আগামী বাংলাদেশ নিয়ে আপনার আসলে ভাবনাটা কি? আমাদের এই বর্তমান সময়ে আমাদের দেশে যে অর্থনৈতিক জোন চলে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটা যেই দেশে যতদিন ছিল সেই দেশ কিন্তু উন্নয়নের ধারা অব্যাহত রেখে উন্নত দেশের শিখরে পৌঁছেছে। তো এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কারা? তরুণ সমাজ। এই তরুণ সমাজদেরকে কিন্তু আমরা ভালোভাবে শিক্ষার মানে ব্যবস্থা করে দিতে পারছি না। আমাদের দেশের যে বর্তমান অবস্থা, অর্থনৈতিক অবস্থা, দেশের যে রাজনৈতিক অবস্থা, দেশের যে মানে টাকা পাচার থেকে শুরু করে সবকিছু মিলিয়ে কিন্তু আমরা কোনো সেক্টরেই ভালো নেই।
তো সেক্ষেত্রে আমরা যদি এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই তরুণ সমাজকে ভালোভাবে শিক্ষিত করতে হবে, তাদেরকে গবেষণার সুযোগ দিতে হবে, তাদেরকে একাডেমিক ভাবে তাদেরকে বিভিন্ন ধরনের রিওয়ার্ড দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করতে হবে। সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, আমাদের কথা বলার স্বাধীনতাও আমরা দেখছি না, আমরা চলাফেরার স্বাধীনতা আমরা পাচ্ছি না, যখন তখন যেই কোনো ইনসিডেন্ট ঘটছে। আমরা এইভাবে কিন্তু দেশ চলতে পারে না। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে জবাবদিহিতা নাই। সরকার এবং রাষ্ট্র কিন্তু অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্ব কিন্তু রাষ্ট্র পালন করছে না। ছাত্র সংগঠক হিসেবে আমি বলতে চাই যে আমাদের দেশে যেদিন জবাবদিহিতামূলক সরকার আসবে, যেদিন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সেদিন কিন্তু দেশে একটা স্থিতিশীলতা আসবে।